আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন বা কখনো চিন্তা করেছেন যে আমরা বা মানুষরা বিয়ে হওয়ার পরেও কেন অন্য কারোর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে, বা কেন পরকীয়া করা বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কেন হয়? যাদের লাভ ম্যারেজ হয়েছে, নিজেরা পছন্দ করে বিয়ে করেছেন, তারপরেও তারা জড়িয়ে পড়েন অন্য মানুষের সঙ্গে সম্পর্কে। শুধু তাই নয়, উল্টো দিক থেকে এটাও দেখা যায় যে বহু ছেলে মেয়ে তারা জড়িয়ে পড়েছেন কোনো বিবাহিত পুরুষ বা নারীর ভালোবাসাতে বা প্রেমে। এর পেছনে বেশ কিছু সাইকোলজিক্যাল রিজন কাজ করে, বা এর পেছনে বেশ কিছু পারিবারিক রিজন কাজ করে। সেই কারণে আজকে আমি এরকম 7টা রিজন বা পয়েন্ট বলবো, ভালো করে শুনবেন। শুনলে বুঝতে পারবেন যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আমরা কেন জড়িয়ে পড়ি। আর হ্যাঁ, আমি কাউন্সেলিং করতে গিয়ে দেখেছি যে বহু মানুষ আপনারা আমাকে বলেছেন যে তারা রিয়েলাইজ করেছেন যে এখান থেকে তারা বেরিয়ে আসতে চান। এখন তারা রিয়েলাইজ করছেন যে এই সম্পর্ক থেকে তারা বেরিয়ে আসতে চান। আমি এটাকে বলি খানিকটা আগুনে ঝাঁপ দেওয়ার মতো, কারণ এই সম্পর্কে কোনো সুস্থ পরিণতি হয় না, তার জন্য আমরা আগুনে ঝাঁপ মারি। আগুনে ঝাঁপ দিলে যেমন সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যায়, এক্ষেত্রেও তাই। যে সম্পর্কের কোনো রেজাল্ট নেই, যে সম্পর্কের কোনো পজিটিভ আউটপুট নেই, সেই সম্পর্কে তাহলে আমরা কেন জড়াই? কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন যদি এই ধরনের ভিডিও ভালো লাগে। আর হ্যাঁ, কমেন্ট করবেন, আপনাদের প্রচুর কমেন্টস আমি চাই, কারণ আপনাদের কমেন্টস শুনলে বুঝতে পারি যে আপনাদের সমস্যা কোথায়, আর তার উপর আমি ভিডিওগুলো আনি সেই সমস্যার সমাধান করার জন্য। কাজে দেরি না করে শুরু করি যে এই 7টা পয়েন্ট কি কারণে আমরা পরকীয়াতে জড়িয়ে পড়ি বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ি। ভালো করে শুনবে। 1 নম্বর, সেটা হচ্ছে ইফ দ্য ম্যারিড লাইফ ইজ নট গোয়িং ওয়েল, মানে বিবাহিত জীবন যদি সুন্দরভাবে না কাটে বা সুন্দরভাবে না চলে, সেই কারণে। এর পেছনে অনেকগুলো কারণ থাকে, যেমন পারিবারিক কারণে হতে পারে, আপনার মানসিকতার কারণে হতে পারে, বা আপনার সঙ্গী বা সঙ্গিনী তার থেকে আপনি যে সাপোর্টটা পেয়েছিলেন, মেন্টাল সাপোর্টটা, সেটা পাচ্ছেন না, সেটা একটা কারণ হতে পারে। এরকম হয় যে আপনাদের একে অপরকে ভালো লাগছে না, একে অপরের সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না, আর সেই সময় আমাদের মনের মধ্যে একটা জায়গা তৈরি হয়, একটা গ্যাপ তৈরি হয়। মনে হয় যে যদি কেউ থাকতো যে আমার মন বুঝবে, যে আমার মনের কথা বুঝবে, এরকম যদি কাউকে আমি লাইফে পেতাম বা এই সময় পেতাম যখন আমার বৈবাহিক জীবনটা খুব খারাপভাবে চলছে, তাহলে হয়তো খুব ভালো হতো। আর এই সময়টা বা এই অবস্থাটায় যখন আমরা কাউকে খুঁজে পাই, সোশ্যাল মিডিয়া, ডিফারেন্ট অ্যাপস তখন আমরা ব্যবহার করার চেষ্টা করি, এবং তখন যদি কারো সঙ্গে আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি বা কাউকে এরকম পাই, দুদিক থেকে, আমার দিক থেকে আমি রেসপন্স করলাম, সেদিক থেকে একটা রেসপন্স এলো, তখনই কিন্তু আমরা পরকীয়া বা অন্য কোনো মানুষের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ি বা ভালোবাসায় আবদ্ধ হয়ে যাই। আর তখনই আমাদের মনের মধ্যে একটা সফট কর্নার তৈরি হয়, যে ভালোবাসাটা আমি আমার সঙ্গী বা সঙ্গিনীর থেকে পাচ্ছিলাম না, আমাদের মনে হতে থাকে যে তার থেকে হয়তো আমি পাচ্ছি, এবং আস্তে আস্তে আমরা তার প্রতি আকৃষ্ট হতে থাকি, তার প্রতি এগিয়ে যেতে থাকি। এরপর আসছে 2 নম্বর, ল্যাক অফ ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল অ্যাটাচমেন্ট বা ইন্টারাকশন। জিনিসটা হচ্ছে, যখন ধরুন আপনার পার্টনারের সঙ্গে আপনার ইমোশনাল অ্যাটাচমেন্ট হচ্ছে না, মানে মনের দিক থেকে আপনি ঠিক সেই ফিলিংসটা পাচ্ছেন না, বা শারীরিক দিক থেকে আপনারা দীর্ঘদিন একসঙ্গে হননি বা ইন্টিমেট হননি, এটা একটা কিন্তু বড় কারণ হিসেবে এই পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ার জন্য কাজ করে। আমি পার্সোনাল কনসালটেশনে দেখেছি যে বহু মানুষ আমাকে বলেছেন যে আমার সঙ্গে আমার পার্টনারের ফিজিক্যাল অ্যাট্রাকশন বা ফিজিক্যাল রিলেশন অনেক গ্যাপ হয়ে গেছে, দীর্ঘদিন ধরে আমাদের ফিজিক্যাল রিলেশন হয়নি, আমরা ইমোশনালি একে অপরকে বুঝতে পারছি না বা একে অপরের সঙ্গে সিঙ্ক হতে পারছি না, দীর্ঘদিন হয়ে গেছে আমরা একে অপরের সঙ্গে কথা বলছি না, দেখা হলেও মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে, একই বাড়িতে বা একই ঘরে থাকার পরেও আমরা একে অপরের মুখোমুখি হতে চাইছি না বা ভালো লাগছে না। আর এরকম গ্যাপ যখন হয়, এর সঙ্গে আরেকটা কারণও বলি, অনেক সময় দেখা যায় যে স্বামী বা স্ত্রী বর্তমান কাজের জগতে দুজন দুদিকে থাকেন এবং তাদের মধ্যে কোনো যোগাযোগ সেইভাবে হয় না। আর যখন এই গ্যাপ বা একটা ডিস্টেন্স তৈরি হয়, তখনই আমরা চেষ্টা করি অন্য কাউকে খুঁজে পাওয়ার বা অন্য কাউকে দেখার, যার সঙ্গে আমার মনের মিল হবে, যার সঙ্গে আমি দেখা করতে পারবো, যার সঙ্গে আমি দুটো কথা শেয়ার করতে পারবো, যে আমাকে বুঝতে পারবে। আর এইটা যখনই ঘটে, তখনই আমরা জড়িয়ে পড়ি অন্য কারো সঙ্গে সম্পর্কে, তিনি বিবাহিত হোক বা অবিবাহিত হোক। নর্মালি ম্যারিড যারা থাকেন তারা অনেক সময় আনম্যারিড পুরুষ বা নারীর প্রতিও আকৃষ্ট হয়ে থাকেন নর্মালি। এরপরে আসি 3 নম্বর, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবেন। ইফ ইউ সি লটস অফ আপস অ্যান্ড ডাউনস ইন ইউর লাইফ, মানে আপনার জীবনে যদি অনেক উত্থান পতন দেখেন, তখন কিন্তু আমরা মানসিকভাবে ভেঙে পড়ি বা ডিপ্রেসড হয়ে যাই। আর সেটা একটা মোক্ষম সময় থাকে, আমাদের মন অন্য কাউকে খোঁজার চেষ্টা করে, মানে আমরা এই
দুঃসময়টা থেকে বেরিয়ে আসার জন্য অন্য কারো হাত ধরার চেষ্টা করি বা থার্ড পার্সনের হাত ধরার চেষ্টা করি। আসলে এই সময়টা আরেকটা জিনিস হয়, ধরুন আপনি ম্যারেড, আপনার লাইফ পার্টনার আছে, আপনার সেই সময় মনে হতে থাকে আপনার এতটা খারাপ সময় যাচ্ছে যে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী আপনাকে ঠিক মতো বুঝছেন না, বা আপনার অপোজিটে যে মানুষটা আছে সে এটা ফিল করছে যে তাকে আপনি ঠিক মতো বুঝতে পারছেন না বা তাকে আপনি ঠিক মতো সময় দিচ্ছেন না। যদি হয়ে থাকে আপনাদের লাইফে বা এই কথাগুলো যদি আপনার সঙ্গে মেলে, একটু কমেন্ট করে জানাবেন। এরপর আসছে 4 নম্বর, বিকজ অফ দ্য ইন্টারেস্ট, মানে একে অপরের প্রতি ইন্টারেস্ট আপনারা হারিয়ে ফেলি আমরা, মানে একে অপরের প্রতি আমরা ইন্টারেস্ট বা চাহিদাটা হারিয়ে ফেলি। আমাদের মন সাইকোলজিক্যালি সবসময় চায় এটা যে লাইফটা আমাদের সারাক্ষণ এক্সাইটমেন্টে ভর্তি থাকুক। যেরকম বিয়ের প্রথম দিন থেকে হয়েছিল যে আমার পার্টনার যেন আমার সঙ্গে সেরকমই ব্যবহার করে বা সেরকমই থাকে, লাইফটা ফুল অফ এক্সাইটমেন্ট, যেন হানিমুন পিরিয়ড থাকে আমাদের লাইফে। এটা বহু মানুষের এই জিনিসটা হয়। আবার আরেকটা জিনিসও ঘটে, ধরুন অনেকের অনেক কম বয়সে বিয়ে হয়ে যায় এবং সে খুব কম বয়স থেকেই জীবনের এই আসল রহস্যটা, যে বিবাহিত জীবনের রহস্যটাকে দেখে ফেলেন এবং একটা দীর্ঘ সময় কাটানোর পর তার হয়তো বয়স ততটা বাড়েনি, তিনি সেই সময় ফিল করেন যে তার লাইফটা বোর্ড হয়ে যাচ্ছে, এই বিবাহিত জীবন, এই সঙ্গী বা সঙ্গিনীকে আর ভালো লাগছে না। আর যদি তাদের বয়সের মধ্যে একটা বড় গ্যাপ বা পার্থক্য থাকে তাহলে কিন্তু এই মানসিকতাটা তৈরি হয়, তখন সে অন্য কাউকে খোঁজার চেষ্টা করে। কারণটা কি বললাম, যে সঙ্গী বা সঙ্গিনী বা পার্টনারের প্রতি তারা ইন্টারেস্ট হারিয়ে ফেলে। কাজেই মাথায় রাখবেন যে লাইফে একরকম এক্সাইটমেন্ট কখনো চলতে পারে না বা চলে না। আপনার হয়তো এখন ভালো লাগছে, দুদিন পরে কিন্তু দেখবেন সেটা বোর খারাপ লাগবে। মানে আপনি কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লেন, কিছুদিন পরে দেখবেন আপনি সেখানেও ইন্টারেস্ট হারিয়ে ফেলছেন। এটা হিউম্যান সাইকোলজি। যে কথাটা বললাম যে মাথায় রাখাটা ভীষণ দরকার, যে জীবন কিন্তু একরকম চলে না বা চলতে পারে না। লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবেই, তার মধ্যে থেকে আমাদের বাঁচতে হবে, সেটা নিয়েই বাঁচতে হবে। যিনি আমার লাইফ পার্টনার বা জীবন সঙ্গী বা সঙ্গিনী, তার সঙ্গে মানিয়ে নিয়ে চলাটাই হলো জীবন বা লাইফ। এরপর আসছে 5 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট এবং সাইকোলজিক্যালি খুব একটা ভালো পয়েন্ট। সেটা হচ্ছে যে নেচার, মানুষের স্বভাব। কিছু মানুষের এরকম স্বভাব থাকে যে সে একমাত্র বা একটি সঙ্গী বা সঙ্গিনীতে সন্তুষ্ট থাকতে পারেন না। তাদের মনের মধ্যে একটা ক্রেভিং চলে যে আজকে আমার একে চাই, কালকে আমার তাকে চাই, পরশু আমার তাকে চাই। এই ধরনের মানুষরা যারা সারাক্ষণ কাউকে খুঁজে চলেন প্রতি মুহূর্তে, তারা কিন্তু কোনোভাবেই যে কোনো একজন মানুষের প্রতি আকৃষ্ট থাকতে পারেন না বা তার সঙ্গে ঘর বাঁধতে পারেন না। মানে আপনার ভেতরে বা সেই মানুষটার ভেতরে যে খিদে, সেই খিদেটা কিছুতেই সে বন্ধ করতে পারে না। আপনার লাইফ ভালো চলছে, ফ্যামিলি ভালো চলছে, পরিবারে কোনো সমস্যা নেই, বিন্দাস লাইফ, টাকা পয়সার কোনো অভাব নেই, তার সত্ত্বেও কিছু মানুষের ভেতরে এই মানসিকতার জন্ম হয় যে তিনি এত কিছুর পরেও অন্য কাউকে খোঁজার জন্যে চেষ্টা করে যান প্রতি মুহূর্তে। এটা কিন্তু পরকীয়া বা এক্সটার্নাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ার একটা বড় কারণ। যদি মনে হয় এই কারণগুলো আপনার সঙ্গে মিলছে, কমেন্ট করে জানাবেন। কাজেই চেষ্টা করবেন যে আপনি এক জায়গায় স্থিত হতে, আর যদি না পারেন তাহলে আপনি মানুষকে ঠকাবেন, দেখবেন মানুষও আপনাকে ঠকিয়ে যাচ্ছে, আপনি চিটেড হচ্ছেন। এরপর আসছি 6 নম্বর, ল্যাক অফ সেলফ কন্ট্রোল। মানে বেশ কিছু মানুষ আমরা থাকি বা আমার কনসালটেন্সি করতে গিয়ে দেখেছি যে বহু মানুষ আছে যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, নিজেদের আবেগকে ধরতে পারে না বা কন্ট্রোল করে রাখতে পারে না। কিভাবে বুঝিয়ে বলছি, ভালো করে শুনবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। ধরুন আপনি চাকরি করেন বা আপনার হাজবেন্ড বা পার্টনার তিনিও চাকরি করেন বা আপনার ওয়াইফ তিনিও চাকরি করেন, আপনারা চাকরি বা কাজের জায়গায় যাচ্ছেন। কাজের জায়গায় গিয়ে এরকম বহু মানুষের আমরা সম্মুখীন হই যারা আমাদের প্রলোভিত করে বা যারা আমাদেরকে এরকম দেখায় যে আমাকে খুব ভালো লেগেছে, তার আমাকে খুব পছন্দ, আমাদের সঙ্গে সময় কাটাতে চায়। এবার বহু মানুষ মানসিকভাবে এতটা দুর্বল হন বা মেন্টালি নিজেদেরকে কন্ট্রোল বা আবেগটাকে কন্ট্রোল করতে পারেন না, তারা সেই মানুষটার প্রলোভনে সাড়া দিয়ে তার সঙ্গে জড়িয়ে পড়েন, তার সঙ্গে ডেটিংয়ে যান। আস্তে আস্তে সেই মানুষটার প্রতি একটা অ্যাট্রাকশন তার মনের মধ্যে তৈরি হয়। তিনি কিন্তু ম্যারেড, তার বাড়িতে জীবন সঙ্গী বা সঙ্গিনী রয়েছেন, তার সত্ত্বেও এটা হয়। এটা দেখবেন বহু ক্ষেত্রে হয়তো আপনারা বন্ধু বান্ধবদের মধ্যে বা পরিচিত মানুষদের মধ্যেও দেখে থাকবেন যে অফিস কলিগের সঙ্গে অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েছে, তার বাড়িতে কিন্তু তার সন্তান, স্বামী, স্ত্রী বা জীবন সঙ্গী বা সঙ্গিনী আছেন সেটা জেনেও, কারণ তিনি তার আবেগকে বা মনকে ধরে রাখতে পারছেন না। দেখুন, অ্যাট্রাকশন খুব ন্যাচারাল, মানে আমরা একটা স্ত্রী বা পুরুষের প্রতি অ্যাট্রাক্ট হতেই পারি, কিন্তু তারপরে এগোনো উচিত কি এগোবেন না সেটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে, আপনাকে বুঝতে হবে। সেটা আমি বা অন্য কেউ আপনার মনের ভেতরে ঢুকে বলতে পারবে না বা আপনাকে শেখাতে পারবে না। আমাকে 2 দিন আগে একজন প্রশ্ন করেছিলেন যে আমি পরকীয়ায় জড়িয়ে পড়েছি, এত বছরের সম্পর্ক, আমি বেরিয়ে আসতে চাইছি, এখন পারছি না। আমার উত্তর তাকে এটাই থাকবে যে বেরিয়ে আসা বা না আসাটা আপনার উপরে।
আপনার মনকে শক্ত করতে হবে, আপনার ইমোশনকে ধরতে হবে, কন্ট্রোল করতে হবে, তবেই আপনি পারবেন এখান থেকে বেরিয়ে আসতে বা নিজেকে ওখান থেকে পার করে আনতে। এটা সম্পূর্ণ আপনার উপরে। কথাটা মাথায় রাখবেন, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এরপরে আসছি 7 নম্বর, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবেন। বিকজ অফ লো কমিটমেন্ট, বহু মানুষ থাকেন যে তারা যে কথাটা দিয়েছেন বা যে সম্পর্ক তৈরি হয়েছে তাদের মধ্যে, স্বামী স্ত্রী বা হাজব্যান্ড ওয়াইফ বা ম্যারিড পারসন, একটা কমিটমেন্ট, ম্যারেজ বা বিবাহ হচ্ছে একটা কমিটমেন্ট, একটা কথা দেওয়া। এই কথাটা যারা রাখতে পারেন না তারা কিন্তু এই পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স জড়িয়ে পড়েন। যদি সেই মানুষটার মধ্যে মানসিক জোর এতটাই থাকে যে হাজার সমস্যা আসুক, অর্থনৈতিক সমস্যা আসুক, ঝগড়া হোক, পারিবারিক প্রবলেম হোক, আমরা একে অপরের পাশে থাকবো, আমরা কোনোভাবেই একে অপরকে ছেড়ে কোথাও যাব না। ভালো করে শুনবেন, যাদের মধ্যে এই কমিটমেন্ট বা মানসিক জোরটা থাকে তারা কিন্তু এক্সটার্নাল ম্যারেজ অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েন না। এরকম বহু মানুষ থাকেন যে তাদের পরিবারের সমস্যা যখন চলে বা তার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে যখন সমস্যা থাকে বা চলে, তখন তাদের ব্যাক অফ দ্য মাইন্ডে চলতে থাকে যে আমার প্ল্যান বি বা প্ল্যান টু আমি চিন্তা করে রেখেছি, যদি এর সঙ্গে সমস্যা আমি ছেড়ে চলে গিয়ে অন্য কারো হাত ধরে বা অন্য কাউকে নিজের করে নেব বা একে ছেড়ে দেবো। এবং এই মানসিকতা যাদের মধ্যে থাকে তারা বেশি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে বেশি জড়িয়ে পড়েন, মানে বিয়ের পরে অন্য কোনো পুরুষ বা নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। কাজেই সবসময় চেষ্টা করবেন নিজের মনকে ধরে রাখতে বা নিজের মধ্যে সেই কমিটমেন্ট রাখতে, যা কিছু হোক, যা কিছু ঘটুক, আমি এই প্রলোভনে পা দেব না তো দেবই না। মানসিক শক্তি বা মানসিক জোরটা আপনাদের মধ্যে আনতে হবে। যারা পরকীয়াতে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ার চেষ্টা করছেন বা মাথায় এই চিন্তাটা আসছেন, কখনোই চিন্তাটা আনবেন না, আনার চেষ্টা করবেন না, তাহলে দেখবেন আপনি সাবধান হয়ে গেছেন, আপনি এই ধরনের সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলছেন না। এই যে 7টা লক্ষণ বা রিজন আমি বললাম, সেগুলো যদি ভালো করে আমরা ফলো করার চেষ্টা করি, বা আমি যে 7টা কথা বললাম বা 7টা পয়েন্ট বললাম বা 7টা কারণ বললাম, সেগুলো যদি আপনারা ভালো করে বুঝতে পারেন, তাহলে দেখবেন যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা রিলেশনে আপনি জড়িয়ে পড়ছেন না, বা আপনার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে না, বা আপনাকে ভাবতে হচ্ছে না যে এত বছর ধরে যার সঙ্গে ঘর করলাম তাকে ছেড়ে একজনের সঙ্গে এখন আমি চলছি। এটা জেনেও যে এটার পরিণতি কিছু নেই, এটা আগুনে ঝাঁপ দেওয়ার মতো, আপনাকে সেই প্রায়শ্চিত্ত আর করতে হবে না বা ভাবতে হবে না যে কি করে ওখান থেকে বেরিয়ে আসবো। আশা করি বুঝতে পেরেছেন যে 7টা পয়েন্ট বা রিজন আমি বললাম, যদি আপনাদের সঙ্গে মিলে সাবধান হয়ে যান, চেষ্টা করুন এখান থেকে বেরিয়ে আসতে। যাকে নিয়ে ঘর করছেন, যাকে ভালোবেসেছেন, তাকে নিয়েই থাকার চেষ্টা করুন, দেখবেন তার মধ্যেই ভালো মানুষটাকে খুঁজে পাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও বা টপিক্সের উপর ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকেন।